আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত তার মনোভাব স্পষ্ট করেছে। স্পষ্ট বলতে শ্রী জয়শঙ্কর দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি সম্পূর্ণ নির্ভর করছে শেখ হাসিনার উপরে। অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য ভারত যা যা করা তাই করবে কিনা, অথবা বাংলাদেশের রাজনীতি কিংবা আগামী নির্বাচন কোন দিকে যাচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ আপনার কি মনে হয় ভারত তার এই মন্তব্যের মধ্য দিয়ে এর আগে নানানভাবে অ্যাভয়েড করছিল, নানানভাবে পরোক্ষভাবে উত্তর দিচ্ছিল, এখন সরাসরি জানিয়ে দিল, এটা কিসের ইঙ্গিত? ভারত জি। থেকে শেখ হাসিনাকে ফেরত আনানোর যে কথা যারা বলে তাদের চেয়ে বড় মূর্খ আমি আর কাউকে দেখি না। শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসবে তখনই যখন আবার বাংলার মস্ত দেশে বসবে। আজকে যদি বাংলাদেশে অনিয়মতান্ত্রিক সরকার এবার বসতে পারে তাহলে আগামী দিনে আমাদের জন্য খুবই বিপজ্জনক হবে। যদি নির্বাচিত কোনো সরকার বাংলাদেশে না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো লোক ক্ষমতার জোরে, শক্তির জোরে ক্ষমতায় বসে থাকতে হতে পারে। যেমন বিপ্লবী সরকার হতে পারতো বা হতে হুম, পারে হুম। যে কোনো সময়, বা যে কোনো সময় সামরিক শক্তি হতে পারে, সামরিক শাসক হতে পারে। এটাকে জি। আপনি উড়িয়ে দিবেন না। জয়শঙ্কর নারায়ণ একজন সিজন ডিপ্লোম্যাট, যাদের সামনে আমাদের উপদেষ্টারও ইজ নস্যি। তারা হ্যান্ডেল করে আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, চীন, টার্কি, মিডল ইস্ট, নট এ কান্ট্রি বাট হোল মিডল ইস্ট হুম, দে হুম। কন্ট্রোল। মিডল ইস্ট অর্থনীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অস্ত্র বাজারে বলেন, ভারতের প্রবেশ খুবই বেশি কম্পিটিটিভ। তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। কাজে তাদের পররাষ্ট্র মন্ত্রীকে সারা বাংলাদেশ না, সারা এই আশপাশের দেশ, কয়েকটা দেশ না, সারা পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ রাখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। তো উনি খুব সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় বলে দিয়েছেন, আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানকে আমি তাড়িয়ে দিব কেন? এরা বলে দিয়েছে স্পষ্ট। এটা সুজা ভাষা, বাংলাদেশের ভাষায় বোঝা যায় যে আমার মেহমান বাসায় আসছে, সে যেদিন খুশি সেদিন যাবে। আপনারা কিছু করার থাকলে করেন, হ্যাডম থাকলে করেন। এটা ইনডাইরেক্টলি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বুঝিয়ে দিল। এবং আমি জি। গ্রেটফুল, আমি থ্যাঙ্কফুল যে ভারত এরকম একটা স্ট্যান্ড আওয়ামী লীগের পক্ষে নিয়েছে, এরকম একটা স্ট্যান্ড শেখ হাসিনার পক্ষে নিয়েছে। আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠলে ভারতের সাহায্য সহযোগিতা বাংলাদেশে বেড়ে যাবে। এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে। আমি বুঝলাম না, একটু যদি ক্লিয়ার করতেন। তারা প্রয়োজনে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দিয়ে টলারেট করবে, কারণ কেমন? তাহলে তার সুবিধা আছে, তাদের তাহলে তার সুবিধা তাদের আছে। চিন্তা তো ওইখানে। আচ্ছা। তাদের চিন্তা সেখানে না। তারা হিন্দুত্ববাদকে বড় করতে হলে একটা কাউন্টার মুসলিম ইসলামিকবাদ থাকতে হবে। বাংলাদেশে মায়া কান্না তাদের জন্য না। তারা তোমার বাংলাদেশে কনফাইন করে রাখতে তাদের সহজ হবে। কারণ ইসলামী ফান্ডামেন্টালি যদি বাংলাদেশে রাইজ করে তাহলে বাংলাদেশকে একঘরে করে ফেলতে তাদের জন্য খুব সহজ হবে। এবং চতুর্পাশে এখানে, এবং ইসলামী ফান্ডামেন্টাল হইলে ভারত, সরি বাংলাদেশ চীন থেকে সরে আসতে হবে। চীনের কাছে তার স্থান হবে না, কারণ চীনও ইসলামী ফান্ডামেন্টালিজমকে স্থান দিবে না। আপনি দেখেন আফগানিস্তানে চীন কোনো সাহায্য সহযোগিতা করে নাই, কিন্তু আজকে যখন আফগানিস্তান মডারেট হয়ে গেছে তখন কিন্তু সর্বোচ্চ সাহায্য যাচ্ছে চীন থেকে। এবং এবং আফগানিস্তানের রিস্ট্রাকচারে, রিকনস্ট্রাকশনে সবচেয়ে বেশি সহায়তা করতেছে চীন, কারণ তারা ফান্ডামেন্টালিস্ট না এখন। এবং তারা এখন ফান্ডামেন্টালিস্ট হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, পাকিস্তানকে আক্রমণ করতেছে। তো ঠিক সিনারিটা চিন্তা কর, বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো ইসলামী ফান্ডামেন্টালিস্ট, আল্লাহ না করুক না হোক, যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য হয়তো কল্যাণ বয়ে আনবে না, কিন্তু ভারতের জন্য কল্যাণ বয়ে আনবে। ভারত তখন এটাকে ঘেরাও করে রাখতে পারবে, এই রাষ্ট্র ডানে বায়ে মুভ করতে পারবে না। কিন্তু আমি বলছি এই জন্য, আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে টলারেট করবে না ভারত। কারণ মুক্তিযুদ্ধ বিরোধী লোককে টলারেট করলে ভারতের যে সমস্যাটা হবে সেটা হবে যে ভারতের মানুষকে তখন বুঝাতে পারবে না যে এরা আমাদের দেশে স্বাধীনতার পক্ষে ছিল, এরা আমাদের পক্ষে ছিল, আমরা দেশটা জন্ম দিয়েছি, আমরা দেশটা বিরোধিতা কেন করব। এই যে ভারত মাঝে মাঝে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশের বাণিজ্য নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের তার পররাষ্ট্রনীতি নিয়ে বেকায়দায় পড়ে যায়। আমি তার একটু একটি একটু মেজর আখতারুজ্জামান, একটু আমি জানি না এটা আপনার স্লিপ অফ টাং কিনা। বাংলাদেশের জন্ম দিয়েছে কে, মানে আপনি কি বলতে চেয়েছেন, আমি ঠিক শোনার ভুল কিনা অথবা আপনার স্লিপ অফ টাং কিনা? মানে এটা ভারত মনে করে যে বাংলাদেশকে জন্ম দিয়েছে তারা, এরকম কিছু? বাংলাদেশের বাংলাদেশের তো ধাত্রীমাতা তো ভারত। বাংলাদেশের ধাত্রীমাতা, দুধ মাতা তো ভারত। ভারত ছাড়া তো আমরা বাংলাদেশ স্বাধীন হতে পারতাম না।
এটা আমরা অস্বীকার না করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি না, মনে করি আমাদের পক্ষে যুদ্ধে ভারত সফল হওয়া সহায়তা সম্ভব হতো করেছে, না। নিঃসন্দেহে ভারত সহায়তা করেছে। সহায়তা মানে কি? ধাত্রীমাতা কাকে বলে? জি আমি না, তার ঠিক থেকে আছে, আমি ক্লিয়ার। প্রশমিত হই নাই, জি আমি জি, তার ঠিক থেকে আছে। প্রশমিত হই নাই, কিন্তু আমার হুম হুম জন্মে হুম। সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে ভারত। এই জন্য জি আমি গর্ব অবশ্যই। করে বলতে পারি ভারতকে কৃতজ্ঞতা জানাই, এটা গোপন কিছু না। না না, ঠিক আছে। আমি না, একজন মুক্তিযোদ্ধা আসলে হিসেবে জন্ম ভারতের দিয়েছেন কাছে তো আপনারা, কৃতজ্ঞতা আমি আপনারা যারা স্বীকার। মুক্তিযোদ্ধা, হুম। জন্ম দিয়েছেন তো আপনারা যারা রণাঙ্গনের যোদ্ধা, না ভারতের না, জন্ম দিয়েছে সহায়তায়। বাংলাদেশ। না, জন্ম দিয়েছে বাংলাদেশ, যুদ্ধ করেছি জি আমরা। হ্যাঁ। মাতৃভূমি আমার বাংলাদেশ। ওর জি থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে, এবং আমরা বেরিয়ে আসছি পাকিস্তানের গর্ব থেকে। আমরা বেরিয়ে আসছি, কিন্তু আমার জি, সেই জন্মটাকে সাহায্য করেছে আমার ধাত্রীমাতা। সেই অবভিয়াসলি ধাত্রীমাতা অবভিয়াসলি হলো আনডাউটেডলি। ভারত। হ্যাঁ, এটা বলতে আমার কোনো কার্পণ্য নাই, না এটা সেটা বলতে ঠিক আমার আছে, কোনো সেটা ঠিক রকম আছে। জি, শঙ্কা নাই, yeah, এবং আমি এই জন্য নির্ভরশীল, ভারতের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই নিঃসন্দেহে। ভারতকে। জাতীয়, তাহলে এই যে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল আহ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে, অর্থাৎ শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশেই থাকবে, আমরা মানে এই প্রশ্ন যদি করা হয় আপনার কাছে যে এটা মিন করে কিনা, সেক্ষেত্রে কি বলবেন যে শেষ পর্যন্ত থাকবে কিনা, এই কথার মধ্যে দিয়ে সেটি প্রমাণ হয় কিনা? দেখেন, এটা নিয়ে তো কারো সন্দেহ থাকা উচিত না। ভারত তো গুজবের রাজনীতি, যেহেতু বাংলাদেশের লোকেরা খুব আস্ফালন দেখাচ্ছে, সরকারের লোকেরা তাকে ধরে নিয়ে আসবে, এই করবে সেই করবে। শফিকুর রহমানের মতো লোক, এটা ফাজিল, সেই সমস্ত কথাবার্তা বলে তা মাগুরাতে গিয়া সে কি নির্বাচন করবে? সে কদিন পরে পরে মাগুরা যায় কেন? এবং মাগুরা গিয়ে গিয়ে বড় বড় কথা বলে জনগণের সামনে। তো সেই সকল গুজবের অবসান করে দিল, সকল গুজবের, যে শেখ হাসিনাকে তোমরা নেওয়ার মতো হ্যাডম তোমাদের নাই, এবং হ্যাডম কোনোদিনই হবে না। এবং শেখ হুম, হাসিনাকে এইটাই পরিষ্কার করে দিল, যাতে গুজব না থাকে, যাতে কোনো রকম গুজব না থাকে, মানুষের মনে সংখ্যা না থাকে, আশঙ্কা না থাকে, মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে দিবে কি দিবে না। এবং এই খালি মাঠে যদি ভারত এই বক্তব্যটা স্পষ্ট না করতো, তাহলে আমাদের এই ছাগলগুলার আস্ফালন আরো বেড়ে যেত। এগুলো আরো বলতো এই ধরে নিয়ে আসতেছি, পাঠায় দিচ্ছি, কালকে পাঠায় দিবে, বলতে পারতো। তারা বলেছে, সম্মানের সঙ্গে বলেছে, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ইচ্ছা বাংলাদেশে থাকবেন। এখানে না, মধ্যে ভারত মারপ্যাচ থাকবে, আছে। না এখানে, না ভারত না, থাকবে এখানে এবং এটি মারপ্যাচ তার আছে, এখানে ইচ্ছানুসার। কথাটা শুনেন। ভাই, মারপ্যাচ আচ্ছা, আছে। যতদিন থাকবেন, তিনি যদি কালকে কমফোর্টেবল ফিল করেন যে বাংলাদেশে আসার দরকার আমার, বাংলাদেশ রাজনীতি নিয়ন্ত্রণে আসছে, তাহলে উনি স্বাধীনভাবে আসতে পারবেন। ওইটারও ক্লিয়ারিফিকেশন দিয়ে দেওয়া হলো। এটারও ক্লিয়ারিফিকেশন দিয়ে দিল, শেখ হাসিনা বাংলাদেশে তার ইচ্ছা অনুযায়ী প্রত্যাবর্তন করার সুযোগ শেখ হাসিনা সংরক্ষণ করে। এটার ইঙ্গিত উনি দিয়ে দিলেন, এই ইঙ্গিতটা বুঝতে হবে। এই ইঙ্গিত কি মিন করে, মানে এই ইঙ্গিতটার মানে পূর্ণাঙ্গ রূপটা কি? পূর্ণাঙ্গ রূপ, শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিকে আবার তার দিকে নিয়ে যেতে পারে, হুম। যদি তার পক্ষে নিয়ে যেতে পারে, জনগণকে যদি সে বুঝাতে পারে যে সে ভুল করে নাই, বা তাকে আবার জনগণ তো গ্রহণ না, করতে সেই পারে, যে কোনো প্লট সমাজ। নির্মাণের জন্য, সেই প্লট নির্মাণের জন্য আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য পজিটিভ প্লট নির্মাণের জন্য ভারত কি আরো আনুষঙ্গিক যা যা করার সেগুলো করবে কিনা, মানে সেটা মিন না না, করে কিনা? ভারত তো এখানে আনুষঙ্গিক কাজ করার দরকার নেই। ভারত কেন ইনভলভ হবে? ভারত ইনভলভ হবে অনেক গভীর থেকে। এখানে আওয়ামী লীগকেই সে পরিকল্পনা করতে হবে, আওয়ামী লীগকেই সেই মাঠে নামতে হবে, কাজ করতে হবে। এই যে আগামী নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা বড় মুখ্য বিষয় নয়, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেয়, এবং তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটের মাধ্যমে তারা যদি হুম। নাকে জয়লাভ করে ফেলায়, তখন কি হবে বলেন তো? তো রাজনীতি কোন দিকে যাবে? কাজে এখানে অনেকগুলা খেলা আছে, সেই খেলাগুলো রাজনীতির দৃষ্টিতে আমাদের চোখে ভাসে, আপনাদের কাছে হয়তো একটু ধোঁয়াশা মনে হয়, আপনারা বুঝেন, কিন্তু আমাদের মুখ দিয়ে বলাতে চান। কাজে রাজনীতির কতগুলো জিনিস আমাদের কাছে খুব স্পষ্ট। আমরা রাজনীতি কতগুলো দিক নির্দেশন ধ্রুব তারার মতো দেখতে পাই, যে হ্যাঁ, এগুলা স্পষ্ট, এগুলো হবে, এগুলো হতে যাচ্ছে, এগুলো হতেই হবে। তাহলে আগামী নির্বাচন কি আওয়ামী লীগ সহই হবে? কোনো অবস্থাতে আওয়ামী লীগ অংশগ্রহণ। সহ হবে না। কোনো ন্যূনতম 1% চান্সও নাই যে আওয়ামী লীগ সহ হবে। এটা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে তাদেরকে একঘরে করে রাখা হবে, অপ্রাসঙ্গিক করে রাখা হবে, কারণ তার রাইট নাই। তিনটা নির্বাচনে সে তাহলে এককভাবে যা ইচ্ছে তা করেছে, ভারতের, কাউকে সে অংশগ্রহণ করতে দেয় নাই। কাজে আমেরিকা এটাকে কি বলে, ভারত বা আওয়ামী লীগ বা শেখ হাসিনা জাস্টিফাই করতে পারবে না। এটা ইনক্লুসিভ নির্বাচন, মানে অর্থ এই না যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে হবে। ইনক্লুসিভ নির্বাচন হলো সকল জনগণ, ম্যাক্সিমাম জনগণ ভোট দিতে আসতে হবে। এটাই হলো এটা ইনক্লুসিভ তো রাজনীতি। এটা তো এটা তো তাহলে শেখ হাসিনার বয়ানই আমরা উচ্চারণ করলাম। শেখ হাসিনাও তো এটা হ্যাঁ, বলতেন করেন। যখন 18 হ্যাঁ হ্যাঁ, নির্বাচন যে ওই তো, ওই তো টিট ফর তখন ট্যাট। তখন তো তখন তো আমরা, তখন আমরা তার এই বক্তব্যকে তো সমর্থন করিনি। সমর্থন করি নাই কারণ ভোটার আসে নাই।
সে 5% ভোটার ভোটার টানতে পারে নাই। যেমন 2024-এর No, no, ভোটের আগে যখন শেখ হাসিনা এই ব্যাখ্যাটি দিলেন, ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায়, বিএনপি সহ নির্বাচন হবে কিনা, তিনি বলে কে ভাইয়া আসলো না আসলো আমার দেখার ভাইয়া বিষয় নেই, জনগণ ভাইয়া আসলে কিনা সেটাই অংশগ্রহণমূলক। হ্যাঁ, তাহলে জনগণই আনতে পারেন নাই তো। উনি কোনো একটা নির্বাচনে 14 সনে, 18 সনে, 24 সনে, 23 সনে নির্বাচনে কোনো একটা নির্বাচনে এবার তো সে ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি যে জনগণ অবশ্যই ভোট দিতে তেমন অংশগ্রহণ যায়নি আনতে হয়তো। পারে না জনগণের ইনক্লুসিভ। হ্যাঁ বলেন। আমি আমি এতে আপনার কথা অবশ্যই সমর্থন করছি, একজন সাংবাদিক হিসেবে আমি নিজে দেখেছি কত পার্সেন্ট ভোট পড়েছে। যদি জি, তাই তাহলে হয়, বলেন। তাহলে এবার কি ওই পরিমাণ আপনার এক্সপেকটেশন অনুযায়ী কি ভোটার আসবে? তার কারণ ওই সময় বিএনপি ছিল না, আমি একটু অ্যাড করি যেমন ওই সময় বিএনপি ছিল না, বিএনপির সমমনা অন্যান্য দল ছিল না, বাম জোটের অনেক দল ছিল না, অর্থাৎ ভোট পড়েছে 10% বা 15% আমাদের হিসাবে আর কি। তাহলে এইবারও তো আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী জোটভুক্ত দলগুলো থাকছে না, সেই একতরফা নির্বাচন হচ্ছে, তাহলে আপনি ভোটার আশা করছেন কিভাবে, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার? আমাকে 2 মিনিট সময় দেন, আমি এক নাগারে বলি অবশ্যই কথা। আপনার কথা শোনার জন্য তো বসছি। এখানে আওয়ামী লীগ বা বাম জোট কারা আসলো না আসলো দল কোনো বিষয় না। হুম, এখানে জনগণের অংশগ্রহণ করাটা হলো মূল। বাংলাদেশের আওয়ামী লীগের জনগণ, আওয়ামী লীগের লোকেরা জনগণ, তারা যে জনগণের অংশ এটা প্রমাণ করার জন্যই তাকে ভোট দিতে আসতে হবে। তারা যে ভারতের জনগণ না, তারা যে বাংলাদেশের জনগণ। বিএনপি নির্বাচন বয়কট করে জনগণকে নির্বাচনে যেতে না দিতে পেরেছে। এইবার বিনয়ের সঙ্গে বলছি, অন্যভাবে নেবেন না। যদি কোনো লোক, বিশেষ করে আওয়ামী লীগেরা যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায়, ইনক্লুডিং হিন্দুরাও যদি না যায়, ওই এলাকার জনগণ ভালো চোখে দেখবে না এবং তাদেরকে অনেকটা বাধ্য করা হবে যাতে তারা নির্বাচনে ভোট দিতে যায়। অনুরোধ না করে সেটা তো হোক, বল প্রয়োগ অবরোধ। করা হলো, সেটা তো বল তাহলে প্রয়োগ বল না, প্রয়োগ করা বল হয়ে যায়। আপনি বল প্রয়োগ বলেন, যে প্রয়োগ, রাজনীতিতে বল প্রয়োগ ছাড়া রাজনীতি হয় নাকি? যুদ্ধ আমি কি আমি রাজনীতি? যুদ্ধ একটা নির্বাচন, যুদ্ধ কি বল প্রয়োগ ছাড়া হয়? কোন দেশের রাজনীতি কি বল প্রয়োগ ছাড়া হয়? তাহলে তো আমার পুলিশ লাগতো না, মিলিটারি লাগতো না। না, সেই যুদ্ধ আর কাজে ভোট তো এখানে এক কথা নয়, না, যুদ্ধ আর শুনেন, ভোট তো এক ওখানে কথা নয়। ওখানে সামাজিক পরিবেশ এমন ভাবে সৃষ্টি করা হবে যে এই সামাজিক পরিবেশে ওনারা ভোট দিতে নিজেরাই উৎসাহিত হবেন। আপনি আমি শুনে আশ্চর্য আপনি হবেন, শুনেন, নির্বাচিত আপনি সাবেক। শুনে আশ্চর্য হবেন যে আমাদের ইটনা অস্ট্রগ্রাম মিঠামন সিটে যেখানে ফজলুর রহমানকে নমিনেশন দেওয়া হয়েছে, সেখানে জামাত একজন হিন্দু প্রার্থী খুঁজতেছে নমিনেশন দেওয়ার জন্য। হুম, কথা এটা বুঝতে হতেই পারে পারছেন? না। তাদের না রাজনীতি ঠিক কোথায় আছে, গেছে? রাজনীতি কৌশল থাকতে যখনই পারে। হিন্দু যখনই হিন্দু প্রার্থী দাঁড়াবে, তখন সকল হিন্দুরা, এটা তাদের ফরজে আইন হয়ে যাবে তাদের জন্য তাকে ভোট দেওয়া। তো এই সেটা ঠিক ধরনের আছে, কিন্তু সামাজিক রাজনীতি পরিবেশ, কৌশল। এই জন্য সামাজিক পরিবেশ সৃষ্টি করা হবে এমন ভাবে যেখানে আসবে। যেমন আজকে আপনি মিডিয়া দেখেন, আপনি মিডিয়া কি বলতে পারবেন এটা শৃঙ্খলিত মিডিয়া? বলার সাহস আপনার নাই। কিন্তু এটা পুরা শৃঙ্খলিত, পুরা নিয়ন্ত্রিত, পুরা অবশ্যই, কেন বল বলার প্রয়োগ সাহস থাকবে করা। না? কেন সেজন্য বলার সাহস থাকবে না? আমি এই স্পষ্ট পুরা বলে আপনার সামনে এন্টায়ার বলছি, অবশ্যই এন্টায়ার শৃঙ্খলিত। এন্টায়ার মিডিয়াটা আপনারা কিছু বিচ্ছিন্ন কিছু লোক ছাড়া, যারা মানে হুম, হুম, ইউটিউবার বা ফেসবুক হুম, ছাড়া, বাকি মূল সাংবাদিক ইনক্লুডিং সমস্ত বড় বড় এই আনিস আলমগীর বা এই 2-4 জন ছাড়া, বা আমাদের সদ্য ভাই মতিউর রহমান ভাই ছাড়া, না, বাকি সবাই তো মোটামুটি সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত বা তাদের উপরে বল প্রয়োগকৃত। তারা হুম। রিস্ক নিচ্ছে না। আপনি বলে বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টেলিভিশন শুধু প্রথম আলো চেষ্টা করতেছে, তাও তাদের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী সরকারকে সহযোগিতা করার জন্য, তথাকথিত জি, ডেমোক্রেটিক ভ্যালুর প্রতি তাদের মূল্য নিঃসন্দেহে, দেওয়ার জন্য করছে। বাকি সব নিঃসন্দেহে। সাংবাদিকরা কিন্তু নিয়ন্ত্রিত। তো একইভাবে আগামী নির্বাচনে এরকম নিয়ন্ত্রিত ভোট হবে, আপনি দেখবেন, কিন্তু ফলস ভোট হবে না, ভুয়া ভোট হবে না, এটা বিশিওর। দেখ, তার ভোট হবে নিয়ন্ত্রিত। এটা আপনার জায়গা থেকে বলছেন, কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে ওই যে নিয়ন্ত্রিত মানুষজন যে হবে কিন্তু আসবে। বল প্রয়োগ হবে না, বল প্রয়োগ হবে না, ফলস হ্যাঁ, ফলস ভোট হবে না, ভুয়া ভোট হবে না, একজনের ভোট হ্যাঁ, আরেকজন দিবে না। কিন্তু হ্যাঁ। অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে নিয়ন্ত্রিত একটা নির্বাচন হবে, যেখানে জনগণ নিজের স্বাধীন মতো তার ভোটটা দিতে পারবে। না, কিভাবে স্বাধীন? আমি 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 দুঃখিত, আপনার কথা আমি বুঝতে পারছি না, হয়তো আপনি বোঝাতে চাচ্ছেন, আমি বুঝতে আমি পারছি না, এটা আপনাকে আমার বলি ব্যর্থতা। পান্না ভাই, আমি বলি জি, পান্না ভাই, আপনার বাড়িতে 3 জন সাংবাদিক আসবে, জি, আইসা আপনাকে 3টা প্রশ্ন করবে। হুম, আপনি কি বাংলাদেশের নাগরিক নন? যদি আপনি বাংলাদেশের নাগরিক হন, তাহলে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন না কেন? হুম, আপনি কাকে দিবেন সেটা তো আমরা বলছি না, আপনি আচ্ছা, ভোটাধিকার প্রয়োগ করবেন না কেন? না। হুম। আর যদি আপনি না যদি আপনি ভোটাধিকার প্রয়োগ না করেন, তাহলে বুঝে নেব আপনি বাংলাদেশের নাগরিক না। তার প্রশ্ন মানে 3টা ভয়, প্রশ্ন। মানে ভয় 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 দেখানো হবে।
তো ভাই ভয় ছাড়া কি আপনি বেহেশতের কথা বললে কি নামাজ পড়তেন? দুজকের ভয় আছে বলেই তো নামাজ পড়েন। তাহলে দুজকের ভয় আছে বলেই এটা স্বাভাবিক। তো অবাক আমেরিকানের তো অবাক না না, আমেরিকান তো কি বলছে ইয়াকে, ওই যে ওই কি বলে, কোন রাষ্ট্রটার উপর যে আক্রমণ করতেছে, কি বলছে যে তোমার মাদক বন্ধ করো, নাহলে তোমার গুলি করে মারবো। মারতেছে না? এটা ভয় না। আপনাকে তিনজন সাংবাদিক এসে যদি সুন্দর করে বলে, আপনার বন্ধুরা, আপনার সিনিয়র সাংবাদিকরা এসে বলে যে, ভাই তুমি তো নাগরিক, সাংবাদিককে কেন খেয়ে কাজ নেই, সাংবাদিক এই জন্য যাবে না, আপনি অন্য কাউকে দিয়ে না না, উদাহরণ দেন, আপনার কাছে সাংবাদিক কেন যাবে সাংবাদিক না? আসবে, আপনার ভোটটা দেওয়ার জন্য সাংবাদিক আসবে। আমার না, স্কুল সাংবাদিক মাস্টারের কাছে ভোট দেওয়ার জন্য আর তিনটা মাস্টার যাবে। আমার মৌলভী সাহেবকে ভোট দেওয়ার জন্য আরো তিনজন মৌলভী সাহেব যাবে। আমার এই ঠিক আওয়ামী আছে, ঠিক লীগের আছে, নেতাকে আমার ভোট কথা দেওয়ার হচ্ছে কি, জন্য, আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগের ধরে নেতাকে নিলাম, ভোট দিতে বাধ্য বাধ্য করার জন্য ওইভাবে যাবে, এবং অঙ্কটা আচ্ছা হবে ধরে এটা। নিলাম, ধরে নিলাম আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে গেল, আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে গেল, ভোট কেন্দ্রে গিয়ে কি সে সত্যি সত্যি ভোট দেবে না ভোটটা নষ্ট করে আসবে? তাহলে আপনার কি মনে হয় যে 18-তে বা 18-তে বিএনপি অংশ নিয়েছিল, 24-এ কিংবা 14-ই যদি বিএনপি ভোটারদের এইভাবে যেভাবে হোক, কৌশলে হোক, ভয় দেখিয়ে হোক ভোট কেন্দ্রে আনা হতো, তারা ভোট দিত কাউকে না কাউকে, তখন ওখান থেকে বিএনপির মার্কা নেই, বিএনপির মনোনীত কোনো প্রার্থী নেই, তারা কি ভোট দিত? এবং যদি যদি ওই ভোটাররা আসতো তাহলে কি আমরা না না, বলতাম যদি যে যদি ভয় ভীতি দেখাইয়া বা কনভিন্স করে নিয়ে আসতে পারতো, তাহলে ভোট দিত। কিন্তু সেটা আওয়ামী লীগ পারে নাই, ব্যর্থ হয়েছে বলে তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। তারা না, কোনো কাকে ভোট অবস্থাতে দিত? বিএনপি জনগণকে বিএনপির আনতে লোকজন, পারে নাই, বিএনপির আনতে পারে লোকজন নাই। আপনার মনে হয় বিএনপির ভোটার যদি আওয়ামী লীগ যদি নিয়ে আসতে না, যদি পারতো, আসতো কেন, আনতে পারে নাই, বিএনপি কেন আসবে? পারেনি, ঠিক বিএনপি আছে, প্রার্থী আমি নাই, কেন আসবে? না, আমি বলছি এই কারণে, যেহেতু আপনি আগামী নির্বাচনের কথা বলছেন, আমি এক্সাম্পল হিসেবে বলছি আগামী 2014 কিংবা নির্বাচন আর 24। গদির নেমে এক না, আগামী নির্বাচনে আপনাকে আসতে যাইতে বাধ্য করা হবে। পান্না সাহেব, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, আপনি আমার উপর মাইন্ড করেন না। বাংলাদেশে আপনি যখন থাকবেন, আপনাকে আগামী ভোটে দিতে হবে। পান্না ভোট দিল কি দিল না, দিস উইল বিকাম ইস্যু। আর না দিলে আপনাকে যে ভয় ভীতি দেখায়, এখন লেখা বন্ধ করে, ভিডিও বন্ধ করে, সেরকম আমরা বেঁচে থাকার পথ বন্ধ করে দেবে। এটা আমি, সরি, এটা আমার কথা না। এটা যে রাজনৈতিক শক্তি উত্থান হচ্ছে, যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় আছে, তারা এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে ইমপ্লিমেন্ট করবে। এখানে হলো পার্থক্য। এখানে হাইপোথিকেশন নাই, এখানে কল্পনার বিষয় না। এইভাবে তারা আগাচ্ছে। এই জন্যই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এইটার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং সামাজিক দায় দায়িত্ব থেকে, সামাজিক প্রেক্ষাপটকে রাজনীতি এবার নিয়ন্ত্রণ করবে, এবং আপনাকে ভোট দিতে তারা বাধ্য করবে। এবং আপনি ভোট কেন্দ্রে যাবেন যাবেন যাবেন। পান্না ভাই, আপনাকে দিয়ে আমি এক্সাম্পল দিব ফেব্রুয়ারি নির্বাচনের পরে। আমি শেষ কোশ্চেনটা করি, আমরা শেষ করবো 1 মিনিটের মধ্যে। জয়শঙ্করের এই মন্তব্যের মধ্য দিয়ে শুধু শেখ হাসিনার ওইখানে নির্বিঘ্নে অবস্থানটি ক্লিয়ার হলো, নাকি আরো অনেক কিছু? তিনটা জিনিস ক্লিয়ার হলো জয়শঙ্করের বক্তব্যের মাধ্যমে। সেটি হচ্ছে, শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবে। দ্বিতীয়, তিনি এনশিওর করলেন, তিনি যখন চাইবেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য, ওনার মন মতো পরিবেশ তৈরি হবে, ওনার নিরাপদ পরিবেশ তৈরি হবে, তখন তিনি সেখানে ফিরে যেতে পারবেন। আর তৃতীয়ত, পরিষ্কার করে দিলেন সারা বিশ্বের সামনে যে শেখ হাসিনাকে ভারত কখনোই কারো হাতে তুলে দিবে না। না, এটা তো ঠিক আছে, এটা কাছাকাছি উত্তর সব, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা? বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কোনো প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ কোনো প্রাসঙ্গিক না এখন। কিন্তু আর এই ভারত ব্যাপারে কোনো প্রাসঙ্গিক কিনা? প্রভাব পড়বে ভারত বলে আমার প্রাসঙ্গিক মনে কিনা? হয় না। তবে প্রভাব পড়বে কিছু, ওই যে ফাজিল উপদেষ্টা গুলো আছে না, বড় বড় হুম, কথা বলে, যত যত না তার শরীরে মাপ, তার চেয়ে বড় কথা হুম, বলে। হুম। ওই ফাজিলদের মুখে দুইটা বড় থাপ্পড় দিয়ে দিল জয়শঙ্কর। ওই কিন্তু ফাজিলদের মুখে দুইটা বড় থাপ্পড় দিল জয়শঙ্কর। এটা হলো কিন্তু চতুর্থ, যদি আপনি বলেন। তাহলে আপনি তিনটা হ্যাঁ, বলছিলেন, আমি তিনটা বলে চতুর্থ হলো যে এই ফাজিলদের গালে, দুই গালে দুইটা ভালো করে স্যান্ডেল দিয়া থাপ্পড় দিয়ে দিল। আর ভারতের কোনো প্রভাব পড়বে কিনা বাংলাদেশের রাজনীতি? আমি শেখ হাসিনার প্রভাব নেই আপনি বলছেন, ওটা আপনার মন্তব্য ঠিক আছে, কিন্তু ভারতের কোনো প্রভাব পড়ছে কিনা তার এই মন্তব্যের ভারত মাধ্যমে বিশাল একটি দেশ। বুঝতে? ভারতের জনগণ বাংলাদেশ নিয়ে ভাবে না, চিন্তাও করে না। আমি ভারতের পশ্চিমবাংলার রাজনীতির সঙ্গে কথা বলে দেখেছি, কেউ বাংলাদেশকে নিয়ে এত ভাবে না। তারা জানে আমার কোনো অসুবিধা নেই, আমি পেঁয়াজ বিক্রি করতে পারছি 100 টাকা কেজিতে, যেখানে তার বাজারে 35 টাকা কেজি। কাজে হি ইজ হ্যাপি। তার দাদা আসছে, স্মাগলিং হচ্ছে পেঁয়াজ, কোনো সমস্যা নাই, আসতেছে। না, ভারত, আপনি কিন্তু প্রথমেই বললেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান ভারত মেনে নিতে পারে না, তাহলে তারা ইনভলভ হবে না? এখন পর্যন্ত তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো শক্তি উত্থান হয় নাই।
তারা সম্ভাবনার কথা বলছে, অস্বীকার তো করে নাই। আস্ফালন দেখা যাচ্ছে। আস্ফালন করতেছে, তাহলে আস্ফালন দেওয়ার লোককে আমি জিজ্ঞাসা করতে যাবো, তাহলে তো কগনিজে নেওয়া হলো তার বক্তব্যটাকে।